আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হুসাইন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এছাড়াও সংস্কার বিষয়ক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অ্যান্তনিও গুতেরেসকে জানান তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান। এর আগে নিউ ইয়র্কে মানবাধিকার কর্মীদের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডি। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে বড় প্রচার অভিযান চালানো হবে বলে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিকাণ্ডের দায় বিএনপি জামাতের কর্মীদের উপর দিয়ে তা দেশি বিদেশি গণমাধ্যমে প্রচারের নির্দেশ দেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। শুধু তাই নয়, দেশীয় গণমাধ্যমে চাপ প্রয়োগ করে নিয়ন্ত্রণ করার পরিকল্পনাও ছিল হাসিনা ও তার সহযোগীদের। এমনই একটি ফোন আলাপ এসেছে এনটিভির কাছে, যেখানে কথোপকথনে অংশ নেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও শেখ হাসিনা। বিস্তারিত থাকছে নাজিবুর রহমানের রিপোর্টে। শেখ হাসিনার দুঃশাসন আর হত্যাযজ্ঞের প্রতিবাদ করায় একের পর এক ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় দেশের রাজপথ। অসহযোগ আন্দোলনে থেমে যায় রেমিটেন্স প্রবাহ, সেই সাথে বাড়তে থাকে বকেয়া জ্বালানি বিলের পরিমাণ। দিশেহারা শেখ হাসিনা তখনও কূটকৌশল চালিয়ে দমন করতে চান ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন। 24 জুলাই 2024 ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় মুঠোফোনে শেখ হাসিনার সাথে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী বিপুর ফোনালাপ এসেছে এনটিভির হাতে। সরকারি নির্দেশনা অমান্য করা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার ছক কষতে থাকেন শেখ হাসিনা। এখন বিল নেওয়ার সমস্যা নাই, আমরা কভার করে ফেলছি 24 লক্ষ গ্রাহক একদিনে। আজকে আমি 24 লক্ষ। জি, এটা নিউজ করো। হ্যাঁ, নিউজ করতেছি সকাল থেকে। আমি একদম নিউজ আর সমস্ত সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতে। আরে দেখাবেন কেমন? কালকে জোর করে আমি বললাম যে এতগুলা ছবি তুললা, একটা তো দেখাইলা না। আমি যা বলি শোনো, থোড়া সা হাদিয়া দে দো। ঠিক আছে, ওইটা আমি মাথায় রাখছি। আজকে ডাইকে আমি বলছি, আমি সব মাথায় রাখতেছি। হয়েছে কি, আমি বিএনপি জামাত জোট কথাটা যেটা বলছি, সন্ত্রাসীরা ওইটা কাইটা দিয়ে আমার বাকিটুকু কথা বলতেছে। ওটা কাটলে তোদের বলছে যে তোদের বিদ্যুৎ বন্ধ করে দেবো। বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের দায় বিএনপি জামাতের উপর দেয়ার নীল নকশাও করেন স্বৈরাচার শেখ হাসিনা। এসব তথ্য বিদেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশনাও দেন তিনি। শিবির আর ছাত্রদল মিলে যে করছে, মানে বিএনপি আর জামাত করছে, এটা বারবার বলতে হবে, লিখতে হবে, আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো কিছু। কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব ঠিক ছাত্রলীগ আর ইয়ে করে। ছাত্রলীগ তো কিছু করে, ছাত্রলীগ মাইকে বেড়ায় চলে আসে, আমরা বেড়ায় চলে আসবো, বেচারাদের কিচ্ছু নাই, কাপড় নাই, কিছু নাই, একটা কাপড়ে। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে এসব কথোপকথনের অনেক অংশই মুছে ফেলে গোয়েন্দা কর্মকর্তারা। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের প্রচেষ্টায় তা ফিরিয়ে এনে আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করছে প্রসিকিউটররা। প্রধানমন্ত্রীর কল রেকর্ড হয়েছে কি হয়নি সে সকল তৎসংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়দের জানা কখনোই সম্ভব না, যতক্ষণ না উনি গোয়েন্দা সংস্থাদের সাথে সরাসরি যোগাযোগ না করবেন। আর যে সকল বিষয়গুলো আমরা কোর্টে প্রেরণ করছি, আমরা গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এজেন্সির সাহায্য নিয়ে টেলিকমিউনিকেশন আইন ফলো করেই আমাদের সাংবিধানিক রক্ষার্থে আমরা যতটুকু আড়ি পাতা প্রয়োজন তারা আড়ি পেতেছে এবং সেগুলো ধ্বংস করেছে, সেগুলো পুনরুদ্ধারও হয়েছে। মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে, এটা হলো মানুষের নেচার। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, দুর্গাপূজার মহা অষ্টমী আজ। এই নিয়ে আরও জানতে যাচ্ছি রামকৃষ্ণ মিশনের, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদি হাসান। মেহেদি, আজ কি কি আনুষ্ঠানিকতা আছে মহা অষ্টমীতে জানতে চাচ্ছি।
এই মুহূর্তে আমি রয়েছি রামকৃষ্ণ মিশনে। এখানে সকাল থেকেই কিন্তু মহা অষ্টমীর যে আয়োজন, যেই পূজার শুরু, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তারপরে যেই আনুষ্ঠানিকতা থাকে সেটি এখন হচ্ছে। এখন পুরোহিত যিনি রয়েছেন তিনি মন্ত্র পাঠ করছেন। 11টায় যে প্রধান যে আকর্ষণ, আজকে কুমারী পূজা করা হবে। দেবী দুর্গাকে কুমারী রূপে কল্পনা করা হবে, যেখানে একজন কুমারীকে বসানো হবে, তাকে দেবীর মতো সাজিয়ে তার কাছে অঞ্জলি দেওয়া হবে, তার কাছে সুখ সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় এখানে যারা ভক্ত রয়েছেন, যারা পূজারী রয়েছেন, তারা কামনা করবেন। সবার যে কেন্দ্র আকর্ষণের জায়গাটি সেই কুমারী পূজা ঘিরে রয়েছে। এখানে সকাল থেকেই যারা রয়েছেন ভক্তরা, তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা দেবীর কাছে প্রার্থনা করবেন সুখ সমৃদ্ধির জন্য, শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য, দশের জন্য, সমাজের জন্য সুখ সমৃদ্ধি যাদের আসে সেই প্রত্যাশা তারা করছেন। এখনও শুরু হয়নি কুমারী পূজা, 11টার দিকে শুরু হবে। তারা দেবী এবার গজে চড়ে এসেছেন, এটি যেমন সমৃদ্ধির প্রতীক, তেমনি যাবেন যেহেতু দোলাই চড়ে, সেই ধরনের একটা আশঙ্কা রয়েছে, অর্থাৎ মড়কের কথা বলা হচ্ছে। তবে তার জন্য এবার বিশেষ আচারের ব্যবস্থা করা হচ্ছে। সব মিলে এই ছিল আমার কাছ থেকে রামকৃষ্ণ মিশন থেকে সবশেষ। জানছিলাম দুর্গাপূজার খবর। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার পর নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিহত 3 জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের আত্রাও মারমা, লিচুবাগান এলাকার আথুই মারমা ও বটতলা পাড়ার থোয়াইচিং মারমা। গতরাতে ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরের পর থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়কে অবরোধকারীরা শিথিল করায় খাগড়াছড়ির পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে প্রশাসনের জারি করা 144 ধারা এখনও বলবৎ আছে। অবরোধের কারণে পর্যটক সহ আটকা পড়েছে যাত্রী এবং পণ্যবাহী ট্রাক, পিকআপ। ভরা মৌসুমে মেলেনি ইলিশ, তার উপর ভারতের রপ্তানির কারণে স্থানীয় বাজারে ছিল তীব্র সংকট। এমন পরিস্থিতিতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার মেয়াদ পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন বরিশালের জেলে ও ব্যবসায়ীরা। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে নদীসাগরে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা। টানা 22 দিন ইলিশ মাছ ধরতে পারবে না জেলেরা। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বরিশাল ইলিশ মোকামের জেলেদের মধ্যে। ভরা মৌসুমে ইলিশ না পাওয়ার পাশাপাশি এখনো প্রজনন মৌসুম আসেনি বলছেন তারা। মাছের পেটে ডিম হইতে আরো 1 মাস সময় যাইবে, কিন্তু এখন 2-3 যাই পাই, এত আমাকে জেলেদের মনে করেন আওয়াল মাছ চলে খাইতে আমাকে খুব কষ্ট। মাছের সাথে যারা জড়িত এদের দৃষ্টিতে অভিযানটা যদি আরেকটু পিছিয়ে দিত, তাহলে মৎস্য সম্প্রদায়ের সাথে যারা জড়িত সবাই একটু উপকৃত হতো। প্রজনন মৌসুম নির্ধারণে ভুল হচ্ছে দাবি করে নিষেধাজ্ঞার সময় পিছিয়ে দিতে বলছেন জেলে আর মৎস্য ব্যবসায়ীরা। এখন নিষেধাজ্ঞা দেয়া হলে দেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যাবে ভারতীয় জেলেরা, সেই কথাও বলছেন তারা। ভারতের জেলেরা এসে আমাকে বাংলাদেশের মাছগুলো ধরে নিয়ে যায় এবং বাংলাদেশের জেলেরা খুব ক্ষতিগ্রস্ত হয়। ইন্ডিয়ার থেকে আইয়া ট্রলিংয়ের মাছ ধরে নিয়ে যায়, আমাদের দেশের মাছ ইন্ডিয়া নিয়ে গেলে আমরা থেকে অনাহারে। ভরা মৌসুমেও এবার মেলেনি ইলিশ, লোকসানে পথে বসেছে অনেক ব্যবসায়ী। প্রজনন মৌসুম নির্ধারণে ভুল হলে ইলিশ রক্ষায় তা যেমন হবে আত্মঘাতী, তেমনি ক্ষতিগ্রস্ত হবে জেলেরা। বিষয়টি বিবেচনা করুক কর্তৃপক্ষ, এটাই দাবি জেলে আর মৎস্য ব্যবসায়ীদের। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। সকালের খবর এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।